ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আমরা আমাদের এই লেকচারে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কার্নোট চক্র ও কার্নোট ইঞ্জিন। এটা এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস এবং এই টপিকস থেকে বিভিন্ন সময়ে অনেক কোয়েশ্চেন পরীক্ষায় আসতে দেখা গিয়েছে। তাহলে আমাদের এই টপিকসটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং খুব ভালো করে শিখতে হবে। তাহলে ফার্স্টে আমি কার্নোট চক্র নিয়ে আলোচনা করব, কার্নোট চক্রের ডেফিনেশন নিয়ে। আমরা অবশ্য প্রিভিয়াস ক্লাসে কার্নোট চক্রের ডেফিনেশনটা নিয়ে আলোচনা করেছিলাম। কার্নোট চক্র, কার্নোট চক্র তাহলে কার্নোট চক্রের ডেফিনেশনটা আমি আবারও একটু রিপিট করছি। যে চক্রে একটি কার্যনির্বাহী বস্তু যে চক্রে একটি আদর্শ গ্যাস কার্যনির্বাহী বস্তু হিসেবে একটি নির্দিষ্ট তাপমাত্রা, চাপ ও আয়তন হতে শুরু করে একটি সমষ্ণ প্রসারণ, একটি রুদ্ধতাপীয় প্রসারণ ও একটি সমষ্ণ সংকোচন ও একটি রুদ্ধতাপীয় সংকোচনের মাধ্যমে কার্যনির্বাহী বস্তুটি আবার প্রাথমিক অবস্থায় ফিরে আসে, এই ধরনের চক্রকে বলা হয় কার্নোট চক্র। ঠিক আছে। আচ্ছা, কার্নোট চক্রের ডিটেলস নিয়ে আমরা গত লেকচারে আলোচনা করেছিলাম। আমরা এখন হচ্ছে কার্নোট ইঞ্জিনটা নিয়ে একটু কথা বলবো। কার্নোট ইঞ্জিন, কার্নোট ইঞ্জিন কার্নোট ইঞ্জিনটা কি জিনিস? কার্নোট ইঞ্জিন হচ্ছে, আমরা সাধারণত তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে কি বলেছিলাম? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে বলেছিলাম যে 100% কাজকে তাপকে সম্পূর্ণরূপে কাজে পরিণত করবে এই ধরনের ইঞ্জিন তৈরি করা অসম্ভব। তো তারপরেও যদিও প্র্যাকটিক্যালি অসম্ভব, তারপরেও থিওরিটিক্যালি বিজ্ঞানী সাদিক কার্নো এই ধরনের একটা ইঞ্জিনের বর্ণনা আমাদেরকে দিয়ে গেছেন। তো ওনার নাম অনুসারেই এই ইঞ্জিনকে বলা হয় হচ্ছে কার্নোর ইঞ্জিন। তো কার্নোর ইঞ্জিনের ডেফিনেশনটা কি? তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করার জন্য সাদিক কার্নো, তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করার জন্য বিজ্ঞানী সাদিক কার্নো সকল দোষ ত্রুটি মুক্ত আদর্শ ইঞ্জিনের পরিকল্পনা করেন। তাই তার নাম অনুসারে এই ইঞ্জিনকে বলা হয় কার্নোর ইঞ্জিন। বিজ্ঞানে, আমি আবারও রিপিট করছি, তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিকে রূপান্তরিত করার জন্য বিজ্ঞানী সাদিক কার্নো সম্পূর্ণ দোষত্রুটি মুক্ত একটি আদর্শ ইঞ্জিনের পরিকল্পনা করেন। তাই তার নাম অনুসারে এই ইঞ্জিনকে বলা হয় কার্নোর ইঞ্জিন। আচ্ছা, তো কার্নোর ইঞ্জিনের চারটি পার্ট রয়েছে। কার্নোর ইঞ্জিনের চারটি পার্ট হচ্ছে, তো কার্নোর চক্রগুলোর কথা তো মনে আছে। কার্নোর যে চক্র, মানে কার্নোর ইঞ্জিন দিয়ে আমরা সাধারণত কার্নোর এই চক্রটা পাই। তো কার্নোর চক্রটার ডেফিনেশনটা আমরা আগে পড়েছি, যাতে ইঞ্জিনটা আমরা ভালো করে বুঝতে পারি বা প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে সেটা আমরা ভালো করে বুঝতে পারি। তো দেখো, আর এই ক্ষেত্রে আমাদের সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ব্যাপারগুলো লাগবে। আশা করছি ডিয়ার বয়েজ তোমাদের এই প্রক্রিয়াগুলোর কথা সম্পূর্ণরূপে মনে আছে। মনে না থাকলে তোমরা একটু রিমাইন্ড করে নাও। আর আমরা হচ্ছে পরে এটা কার্নোট ইঞ্জিনের বিবরণে চলে যাই। তো আমাদের টপিকটা হচ্ছে কার্নোট ইঞ্জিনের বিবরণ। কার্নোট ইঞ্জিনের বিবরণ। তো কার্নোট ইঞ্জিনের চারটা পার্ট রয়েছে। পার্ট নাম্বার ওয়ান হচ্ছে চোঙ বা সিলিন্ডার। চোঙ বা সিলিন্ডার চোঙ বা সিলিন্ডারটা কি জিনিস সেটার ব্যাখ্যাটা আমরা একটু পড়ে দেখে নেই। চোঙ বা সিলিন্ডার হচ্ছে আসলে একটা পিস্টন, গ্যাসযুক্ত পিস্টনের উপরের অংশ। এটা গ্যাসযুক্ত পিস্টনের উপরের অংশ। এটা আমাদের গ্যাসযুক্ত পিস্টন,
যার দেয়ালটা থাকবে অন্তরক পদার্থ দ্বারা তৈরি, দেয়ালটা থাকবে হচ্ছে অন্তরক পদার্থ দ্বারা তৈরি দেয়ালটা, এবং কোনটা, এবং হচ্ছে এই পিস্টনটা হচ্ছে অন্তরক পদার্থের তৈরি থাকবে, কিন্তু এর নিচের প্রান্তটা হচ্ছে তাপ পরিবাহী পদার্থ দ্বারা নির্মিত হতে হবে। তাহলে এখানে গ্যাস হিসেবে, কার্যনির্বাহী বস্তু হিসেবে থাকবে হচ্ছে আদর্শ গ্যাস। কার্যনির্বাহী বস্তু হিসেবে থাকবে হচ্ছে আদর্শ গ্যাস। এদের দেয়াল এবং পিস্টন আমি লিখে দিচ্ছি, দেয়াল ও পিস্টন, পিস্টন অপরিবাহী পদার্থ দ্বারা তৈরি, দ্বারা তৈরি। আর এর এই নিচের প্রান্ত, এই প্রান্ত হচ্ছে তাপ পরিবাহী পদার্থ দ্বারা তৈরি। এই শুধুমাত্র নিচের প্রান্তটাই হবে হচ্ছে তাপ পরিবাহী পদার্থ দ্বারা তৈরি। ঠিক আছে, আচ্ছা। তাহলে কার্নোট ইঞ্জিনের প্রথম অংশের নাম কি, সেটা হচ্ছে চোং বা সিলিন্ডার। এই চোং বা সিলিন্ডার একটা সিলিন্ডার, গ্যাস ভর্তি সিলিন্ডার বিশেষ, যেখানে আমাদের আদর্শ বা কার্যনির্বাহী বস্তু হিসেবে থাকবে আদর্শ গ্যাস, এবং এর দেয়াল এবং যে পিস্টন আমরা নিয়েছি সেটা থাকবে হচ্ছে অপরিবাহী পদার্থ দ্বারা তৈরি, এবং এর নিচের যে প্রান্ত, নিচের প্রান্ত থাকবে তাপ পরিবাহী পদার্থ দ্বারা তৈরি। ঠিক আছে, এটা গেল আমাদের 1 নম্বর পার্ট। এই পার্টগুলো কিভাবে কাজ করছে সেটা আমি আবার আসবো, আগে এর বর্ণনা কোনটার কি কাজ সেটা তোমরা একটু ভালো করে মাথায় রাখো। 2 নম্বরে আমরা চলে যাব হচ্ছে তাপ উৎস। তাপ উৎস, তাপ উৎস, আমাদের একটি তাপ উৎস লাগবে। তাপ উৎসটা হচ্ছে এরকম, এটা একটা নাম দিতে পারি আমরা, এটা একটা নাম দিতে পারি, সেটা হচ্ছে এম। তাপ উৎস, এটার নাম হচ্ছে তাপ উৎস, যার নাম আমরা দিতে পারি T1। অর্থাৎ তাপ উৎস একটি উচ্চ তাপমাত্রার একটা বস্তু, যেখান থেকে আমাদের চোং বা সিলিন্ডার কি করবে, তাপ গ্রহণ করবে। ঠিক আছে, তাপ উৎসের তাপমাত্রা হচ্ছে ম্যাক্সিমাম বেশি থাকে। তাপ উৎসকে আমরা T1 দ্বারা প্রকাশ করতে পারি। T1 তাপমাত্রা একটি বস্তু, যেখান থেকে আমাদের চোং বা সিলিন্ডার তাপ গ্রহণ করবে। আচ্ছা, এরপর চলো আমরা 3 নম্বর অংশে চলে যাই। 3 নম্বর অংশে চলে যাই। এটা 3 নম্বর অংশটা কি? এটা 3 নম্বর অংশ হচ্ছে তাপ অন্তরক আসন। তাপ অন্তরক আসন। তাপ অন্তরক আসনটা কি জিনিস? সেম টাইপেরই একটা ছবি, বাট এটার অ্যাক্টিভিটিস আলাদা আলাদা। অ্যাক্টিভিটিসটা কিভাবে করে সেটা আমি একটু পরেই বলছি। এটাকে আমরা এস দ্বারা সাধারণত প্রকাশ করে থাকি। তাপ, তাপ অন্তরক আসন। ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে তাপ অন্তরক আসন। এটাকে আমরা সাধারণত এস দ্বারা প্রকাশ করতে পারি। আচ্ছা, 4 নম্বরে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে 4 নম্বরে, সেটা হচ্ছে তাপগ্রাহক। তাপগ্রাহক, তাপগ্রাহক।
তাপগ্রাহকের আরেকটা নাম হচ্ছে সিঙ্ক, তাপগ্রাহককে বলা হয় সিঙ্ক। ঠিক আছে, তাহলে তাপ গ্রাহক এর নাম হচ্ছে T2। সাধারণত তাপগ্রাহকের তাপমাত্রা কম হয়, তাপ উৎসের তাপমাত্রা থেকে তাপগ্রাহকের তাপমাত্রা কম হয়। অর্থাৎ আমরা যখন সিলিন্ডারটাকে, ওই গ্যাস ভর্তি সিলিন্ডারটাকে যখন আমরা এর উপরে রাখবো, তখন কার্যনির্বাহী বস্তু তাপ হ্রাস করবে এবং তাপগ্রাহক তাপ গ্রহণ করবে। এই জন্য সাধারণত তাপগ্রাহকটা হচ্ছে উচ্চ তাপগ্রাহী হতে হয়, উচ্চ তাপগ্রাহী হতে হয়। তো এই চারটা যে অংশ আমরা দেখলাম, বা চারটার অংশ বিবরণ যে আমরা শুনলাম বা দেখলাম, এই চারটা অংশ নিয়েই কিন্তু আমাদের ওই কার্নোট চক্রটা তৈরি। আচ্ছা, এখানে কিভাবে কাজ করে তার একটু ব্যাখ্যা দিয়েই আমি কার্নোট ইঞ্জিনে চলে যাব। ঠিক আছে, কার্নোট চক্রে চলে যাব। আসলে চক্রের একটা সুন্দর গ্রাফ আছে, গ্রাফটা থেকে আমরা শেখার চেষ্টা করব। আচ্ছা, তো দেখো আমি আগে ছবিগুলো আবার একসাথে একটু এঁকে নিচ্ছি। এঁকে নিয়ে আমি জাস্ট ব্যাখ্যাটা করব যে কিভাবে এটা সমস্যা হচ্ছে, কিভাবে এটা রুদ্ধতাপীয় হচ্ছে, কেন হচ্ছে, এই বিষয়গুলো আমি একটু বলে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা আবার একটু সিলিন্ডারটা এঁকে ফেলি ছোট করে। এবার চারটা ছবি, কারণ চারটা ছবি আমাদের পর পর থাকতে হবে। এটা হচ্ছে 1 নম্বরে আমাদের ছিল সিলিন্ডার, 2 নম্বরে হচ্ছে তাপ উৎস, তাপ উৎসকে আমরা প্রকাশ করেছিলাম এম দ্বারা, তো থাকলো এম। তাপ উৎস এটা T1, এবার আমি সংক্ষেপে লিখলাম, এখানে গ্যাস লিখলাম শুধু। এটা হচ্ছে অন্তরক আসন, এটাকে আমরা সাধারণত এস দ্বারা প্রকাশ করেছি। অন্তরক, অন্তরক লিখে রাখলাম। আর এরপরে আচ্ছা, এখানে আর কি লেখার তো তেমন কিছু নাই, আমরা এখানে রাখি। তাহলে এটা এন, এটা হচ্ছে তাপগ্রাহক। ঠিক আছে, তাহলে প্রথম অংশ 1 নাম্বার পার্টটা কি ছিল? 1 নাম্বার পার্ট হচ্ছে ছিল সমষ্ণ প্রসারণ। এই বিষয়টা কিভাবে হচ্ছে তার আগে আমরা দেখতে হবে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ব্যাখ্যাটা কি ছিল। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের এটার ব্যাখ্যাটা, প্রক্রিয়াটা ছিল হচ্ছে যে প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে। তাহলে যে প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে সেই প্রক্রিয়াটাই ছিল হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। আর সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা স্থির রাখার জন্য সিস্টেম কি করেছিল, কখনো তাপ গ্রহণ করেছিল পরিপার্শ্ব থেকে বা তাপ উৎস থেকে, কখনো তাপ সে গ্রহণ করেছিল বা কখনো তাপ সে বর্জন করেছিল। এই বিষয়টা নিয়ে আমরা একটু কাজ করব। প্রথমে আমরা এই যে গ্যাস ভর্তি সিলিন্ডারটাকে আমরা এটা 1 2 3 4, এটা ধাপ না, জাস্ট ওই নাম্বারগুলো দিয়ে রাখলাম। আচ্ছা, তো এখন এই গ্যাস সিলিন্ডারটাকে আমরা যদি তাপ উৎসের উপরে স্থাপন করি, এই জিনিসটাকে উঠিয়ে নিয়ে আমরা তাপ উৎসের উপরে স্থাপন করলাম। ঠিক আছে, তাহলে এখন কি করবে, যেহেতু এটা উচ্চ তাপমাত্রার বস্তু, তাহলে এখানে কার্যনির্বাহী যে পদার্থ, অর্থাৎ যে আমাদের আদর্শ গ্যাস, সে কি করবে, উচ্চ তাপমাত্রার বস্তু হতে Q1 তাপ গ্রহণ করবে। সিস্টেম কি করলো, সিস্টেম এখানে তাপ গ্রহণ করলো। সিস্টেম তাপ গ্রহণ করলো বলে এই প্রক্রিয়াটাকে আমরা সাধারণত হচ্ছে প্রসারণ বলছি। কারণ তাপ হচ্ছে গ্রহণ করে কখন, বা তাপ গ্রহণ করার পরে কি হয়, এর আয়তনটা বৃদ্ধি পায়। তাপ গ্রহণ করার পরে এর আয়তনটা বৃদ্ধি পায়। অর্থাৎ যেহেতু আয়তনটা বৃদ্ধি পাচ্ছে, তাই এখানে আমরা এটাকে বলতে পারি সমষ্ণ প্রসারণ। সমষ্ণ বলতে পারি কেন, কারণ সে তার ভেতরের তাপমাত্রা কনস্ট্যান্ট রাখার জন্য সে সিস্টেম থেকে তাপ গ্রহণ করছে, এই জন্য সমষ্ণ। আর তাপ গ্রহণ করার পরে এর আয়তন বৃদ্ধি পাচ্ছে, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে সমষ্ণ প্রসারণ প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে এখান থেকে এটাকে আমরা আবার সরাই এখানে আনলাম। আবার এটাকে আমরা কি করলাম, আমরা হচ্ছে অন্তরক আসনের উপর রাখলাম।
আচ্ছা, অন্তরক আসনের উপর রাখার সাথে সাথে কি হলো, তাপের আদানও হলো না, তাপের প্রদানও হলো না। অন্তরক আসনের উপরে যখন আমরা এটাকে এই অন্তরক আসনের উপর রাখলাম, তখন এখানে তাপের আদানও হচ্ছে না, তাপের প্রদানও হচ্ছে না। তাহলে যেহেতু তাপের আদান প্রদান হচ্ছে না, তাহলে এটা কোন ধরনের প্রক্রিয়া? যেহেতু তাপের আদান প্রদান হচ্ছে না, সেহেতু এটা একটি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা, তাহলে আমরা আমাদের 2 নম্বরে চলে এসেছি, সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে চলে এসেছি। তাহলে 2 নম্বরে আমরা কি পেলাম? রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। আচ্ছা, তাহলে যেহেতু তাপের আদান প্রদান হচ্ছে না, তাই এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা, রুদ্ধতাপীয় প্রক্রিয়া সম্পর্কে আমরা কনফার্ম, কিন্তু এটা প্রসারণ না সংকোচন সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা হচ্ছে যখন আমরা যখন অন্তরক আসনের উপর এই গ্যাস সিলিন্ডারটাকে স্থাপন করেছিলাম, তখন তার আগে এটা কি ছিল? তার আগে এটা তাপ গ্রহণকৃত অবস্থায় ছিল, অর্থাৎ তার ভেতরে তাপমাত্রা বেশি ছিল। তার ভেতরে তাপমাত্রা বেশি থাকার কারণে যদিও আমরা এখান থেকে কোনো তাপের আদান প্রদান হচ্ছে না, তারপরেও ভেতরে যেহেতু তাপ রয়েছে, সেই তাপের মাধ্যমে সে এই অন্তরক আসনের উপর রাখার পরেও সে কি করবে? তার আয়তন বৃদ্ধি পেতে থাকবে। অন্তরক আসনের উপর রাখলেও প্রথমে তাপ উৎস থেকে সরিয়ে আবার যখন আমরা অন্তরক আসনের উপর রাখবো, তখন যেহেতু তাপের আদান প্রদান করতে পারছে না, কিন্তু তার আগেই সে তাপ গ্রহণ অবস্থায় আছে, এই জন্য এখানে আয়তনের কি হবে? এখানে আয়তনের বৃদ্ধি হবে। আর আয়তনের বৃদ্ধি মানে কি? প্রসারণ। তাহলে প্রথমে অন্তরক আসনের উপর স্থাপন করার পরেও আয়তনের বৃদ্ধি করছে, তাই এই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে 1 নাম্বার মানে প্রথমে আমরা T1 এর উপর স্থাপন করলাম হলো 1 নাম্বার, সেটা হচ্ছে সমষ্ণ প্রসারণ প্রক্রিয়া। তারপর এখান থেকে আবার খুলে নিয়ে আমরা অন্তরক আসনের উপরে রাখলাম হলো কি? রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়া। ঠিক আছে, এরপরে আসো আমরা 3 নাম্বার ধাপে চলে যাই। আমাদের 3 নাম্বার ধাপ হচ্ছে 3 নাম্বার ধাপ হচ্ছে কি পড়েছিলাম আমরা? 3 নাম্বার ধাপ পড়েছিলাম হচ্ছে সমষ্ণ সংকোচন। কেন সমষ্ণ প্রক্রিয়া? আবার আমরা এই সিলিন্ডারটাকে এখানে 3 নাম্বার স্টেপে আমরা সিলিন্ডারটাকে আমরা আবার কি করছি? ওই যে অন্তরক আসন থেকে নামিয়ে রাখলাম, আবার এই সিলিন্ডারটাকে আমরা তাপ গ্রাহকের উপরে স্থাপন করলাম। এই তাপ গ্রাহকের উপরে স্থাপন করলাম। ঠিক আছে, যেহেতু T2 উচ্চ তাপগ্রাহী বা T2 এর তাপমাত্রা কম, তাই সে কি করবে? তাই সে এর উপরে স্থাপন করার পরেই সে কি করবে? সে হচ্ছে এই গ্যাস থেকে তাপ গ্রহণ করবে। বা এই ক্ষেত্রে আমরা বলতে পারি সিস্টেম তাপের হ্রাস করছে, সিস্টেম তাপ বর্জন করছে। তাহলে সিস্টেম তাপ বর্জন করে ফেললে কি হবে? তার আয়তনের হ্রাস হয়ে যাবে। আচ্ছা, এখানে যেহেতু তাপের আদান প্রদান হচ্ছে, তোমরা বুঝতে পেরেছো, যেহেতু এখানে তাপের আদান প্রদান হচ্ছে, সেক্ষেত্রে এই ক্ষেত্রে তোমাদের এই বিষয়টা ক্লিয়ার যে এটা একটা সমষ্ণ প্রক্রিয়া। আচ্ছা, তাহলে সংকোচন কেন বলছি? কারণ আমরা যখন এই গ্যাস সিলিন্ডারটাকে তাপগ্রাহকের উপরে স্থাপন করছি, তখন কি হচ্ছে? তখন সে গ্যাস থেকে তাপমাত্রা নিয়ে নিচ্ছে। যেহেতু এ উচ্চ তাপগ্রাহী এবং এর তাপমাত্রা কম, আমরা জানি কি তাপ সাধারণত উচ্চ তাপমাত্রার বস্তু হতে নিম্ন তাপমাত্রার বস্তুতে যায়, তাই এর ভেতরে তাপমাত্রা বেশি, এর ভেতরে তাপমাত্রা কম। তাহলে কি হবে? তাহলে সে সাধারণত তাপগ্রাহক তাপ নিয়ে নেবে। কোত্থেকে নিয়ে নেবে? অর্থাৎ আমরা বলতে পারি যে সিলিন্ডার বা গ্যাস তাপ হ্রাস করবে। ঠিক আছে, আর তাপমাত্রা হ্রাস করলে, তাপমাত্রা ছেড়ে তাপ বর্জন করে যদি তাপমাত্রা হ্রাস করে, তাহলে কি হবে? আয়তন সংকুচিত হয়ে যাবে। যেহেতু আয়তন সংকুচিত হয়ে যাবে, তাই এই ধরনের প্রক্রিয়াকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে সমষ্ণ সংকোচন প্রক্রিয়া। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমাদের 4 নাম্বার স্টেপ। 4 নাম্বার স্টেপে আমরা কি পড়েছি? 4 নাম্বার স্টেপে আমরা পড়েছি হচ্ছে রুদ্ধ তাপীয় সংকোচন।
রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা আবার এখান থেকে এটাকে এখানে স্থাপন করে আবার এটাকে 4 নম্বর ধাপে এটাকে আবার অন্তরক আসনের উপরে স্থাপন করব। তাহলে বয়স তোমরা বুঝতে পারছো, যেহেতু অন্তরক আসনের উপরে স্থাপন করছি তাহলে এখানে কোনো তাপের আদান প্রদান হচ্ছে না। যেহেতু তাপের আদান প্রদান হচ্ছে না, তার মানে এটা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আর কেন রুদ্ধতাপীয় সংকোচন? কারণ এই এই 4 নাম্বার স্টেপে আসার আগে সে তাপমাত্রা হ্রাস করে এসছে। যেহেতু সে তাপমাত্রা হ্রাস করে এসছে, সেহেতু এই প্রক্রিয়াতে অর্থাৎ 4 নাম্বার প্রক্রিয়াতে আসার পরেও তার কি হবে, তার আয়তনের হ্রাস ঘটবে। যেহেতু এই 4 নম্বর প্রক্রিয়াতে এসে তার আয়তনের হ্রাস ঘটবে, সেহেতু এই ধরনের যে প্রক্রিয়া অর্থাৎ এই প্রক্রিয়াটাকে যেহেতু আদান প্রদান হচ্ছে না তাই রুদ্ধতাপীয়, এবং যেহেতু আয়তনের সংকোচন হয়ে যাচ্ছে সেহেতু এটাকে আমরা বলতে পারি রুদ্ধতাপীয় সংকোচন প্রক্রিয়া। এই সমস্ত প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমস্ত সংকোচন এবং রুদ্ধতাপীয় সংকোচনের মাধ্যমে আমাদের কার্যনির্বাহী বস্তুটা অর্থাৎ গ্যাস তার প্রাথমিক অবস্থায় আবার ফিরে আসবে। গ্যাস প্রাথমিক অবস্থায় ফিরে আসবে। ঠিক আছে, অর্থাৎ এই হচ্ছে আমাদের কার্নোট ইঞ্জিনের বিবরণ। আবার যেহেতু গ্যাস বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে আবার প্রাথমিক অবস্থায় ফিরে আসছে, এই জন্য কার্নোট ইঞ্জিন সম্পর্কে আমরা যে বিষয়টা বলতে পারি সেটা হচ্ছে কার্নোট ইঞ্জিন একটি প্রত্যাবর্তী প্রক্রিয়া। যেহেতু কার্যনির্বাহী বস্তুটা বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে, বা আমরা বলতে পারি কার্যনির্বাহী বস্তু বা আদর্শ গ্যাসটি একটি সমষ্ণ প্রসারণ, একটি রুদ্ধতাপীয় প্রসারণ, একটি সমষ্ণ সংকোচন, একটি রুদ্ধতাপীয় সংকোচনের মাধ্যমে সে তার প্রাথমিক অবস্থায় ফিরে আসছে। এই জন্য এই প্রক্রিয়াটাকে আমরা বলতে পারি প্রত্যাবর্তী প্রক্রিয়া। তাহলে ক্লিয়ার হয়েছে বয়েস? মোটামুটি ক্লিয়ার হয়েছে। আশা করছি তোমরা এরপরে বইটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা আমাদের পরবর্তী যে টপিকস সেটাতে চলে যাব। তো পরবর্তী টপিকসটা আমি আরেকটা লেকচারে রাখতে চাচ্ছি। রুদ্ধতাপীয় কার্নোট ইঞ্জিনের যে চক্রটা রয়েছে সেটা আমি ডিটেলস বর্ণনা করতে চাই ওখানে এই জন্য আমি এই লেকচারটা এখানেই শেষ করছি। আমি পরবর্তী লেকচারে কার্নোট ইঞ্জিনের যে ধাপগুলো রয়েছে সেগুলো একটা গ্রাফিক্যাল ফিগারের মাধ্যমে এবং ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে সেগুলোর সূত্রগুলো আমরা প্রতিপাদন করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে ততক্ষণ পর্যন্ত সবাই তাহলে ভালো থাকো। সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।